আজকের গল্প পাঠের আসরে আপনাকে স্বাগতম। আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা মিসির আলী সিরিজের গল্প আমি এবং আমরা। আজকে গল্পটির শেষ পর্ব। মিসির আলী মুশফিকুর রহমানের খাতা নিয়ে বসেছেন। এখন পড়ছেন শৈশব স্মৃতি। খুবই গোছানো লেখা, একটিও বানান ভুল নেই, কাটাকুটি নেই। বোঝাই যাচ্ছে এই অংশ অনেকদিন আগে লেখা। কাগজ পুরনো হয়ে গেছে, লেখার কালি বিবর্ণ, তবে তাকে উদ্দেশ্য করেই লেখা। কিছু কিছু জায়গা নতুন করে লেখা হয়েছে, সেগুলো পেন্সিলে লেখা এবং তারিখ দেওয়া। মানুষের অনেক বৈচিত্র্যময় ছেলেবেলা থাকে। ম্যাক্সিম গোর্কির ছেলেবেলা কেটেছে তার দাদিমার সঙ্গে পথে পথে ভিক্ষা করে। আমার ছেলেবেলার শুরুটা ছিল সরল ঘটনাবিহীন। আমি ছিলাম সঙ্গীহীন, বন্ধুহীন। বিরাট কম্পাউন্ডের বাড়ি, জেলখানার দেয়ালের মতো উঁচু দেয়াল, খেলার জন্য অনেক জায়গা। তবুও আমাকে বন্দি থাকতে হতো আমার নিজের ঘরে। বারান্দায় বা উঠোনে কিংবা বাড়ির পেছনে খেলতে গেলেই দোতলা থেকে আমার বাবা দেখে ফেলতেন এবং চিৎকার করে বলতেন, ভেতরে যাও, ভেতরে যাও। আমি দৌড়ে নিজের ঘরে চলে যেতাম। নিঃসঙ্গ শিশু নিজের খেলার সঙ্গী নিজেই তৈরি করে নেয়। আমার অনেক কাল্পনিক সঙ্গী সাথী ছিল, এদের সঙ্গেই খেলতাম, গল্প করতাম। আমার সবচেয়ে প্রিয় জায়গা ছিল খাটের নিচের অন্ধকার কোণ। ঘন্টার পর ঘন্টা আমি খাটের নিচে বসে কাটিয়েছি। মাঝে মাঝে সেখানেই ঘুমিয়ে পড়তাম। আমাকে দেখাশোনার সম্পূর্ণ দায়িত্ব ছিল সর্দার চাচার। আপনাকে আগেই তার কথা বলেছি। তিনি সারাক্ষণ আমাকে চোখে চোখে রাখতেন। বাড়িতে সর্দার চাচা ছাড়াও আরও কিছু মানুষজন ছিল। মালি ছিল, দারোয়ান ছিল, রান্নার লোক ছিল। তাদের কেউ আমার কাছে আসতে পারত না। সর্দার চাচা বাঘের মতো লাফিয়ে উঠতেন। বাবা সর্দার চাচাকে খানিকটা সমীহ করতেন। মাঝে মাঝে সর্দার চাচা আমাকে বাগানে খেলার জন্য নিয়ে যেতেন। কুয়োতলায় নিয়ে যেতেন ছবি আঁকার জন্যে। দোতলা থেকে বাবা আমাকে দেখতে পেতেন, কিন্তু ভেতরে যাও ভেতরে যাও বলে চেঁচাতেন না। যে জন্ম থেকেই নিঃসঙ্গ, সে নিঃসঙ্গতার কষ্ট জানে না। আমিও জানতাম না। মার জন্যে আমার কোনো আকর্ষণ ছিল না। তিনি আমার ভেতর কোনো সুখ স্মৃতি তৈরি করে যেতে পারেননি। মার কথা মনে হলেই ভয়ঙ্কর এক স্মৃতি ধক করে মনে হতো। পরিষ্কার দেখতে পেতাম মা আমার গলা চেপে ধরে আছেন। নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই আমার ছোট্ট বুক ধক করে ফেটে যাবে। এই অবস্থা থেকে আমার বাবা উদ্ধার করেন। তিনি আমাকে কোলে নিয়ে দৌড়ে ডাক্তারের কাছে যান। আমি যে কদিন হাসপাতালে ছিলাম, সে কদিন আমার বাবা আমার পাশেই ছিলেন। যতবার আমি চোখ মেলেছি, ততবারই আমি দেখেছি বাবা ব্যথিত চোখে আমার দিকে তাকিয়ে আছেন। হাসপাতালের ওই কটি দিনই ছিল আমার শৈশবের শ্রেষ্ঠতম সময়। পারিবারিক অবস্থার কথা বলি। আমরা কয়েক পুরুষের বনেদি ধনী। মুসলমানরা 3 পুরুষের বেশি তাদের ধন ধরে রাখতে পারে না। আমার বাবা হলেন তৃতীয় পুরুষ। যৌবনে তিনি ব্যবসাপাতি থেকে নিজেকে গুটিয়ে নিলেন। বেশিরভাগ ব্যবসায় বিক্রি করে নগদ টাকা করলেন। টাকা ব্যাংকে জমা করলেন। কয়েকটা বড় বড় বাড়ি কিনলেন। শহরে জমি কিনলেন। তার দূরদৃষ্টি ছিল। তিনি বুঝতে পেরেছিলেন এইসব জমি হীরের দামে বিক্রি হবে। আমার বাবাও আমার মতোই নিঃসঙ্গ ছিলেন। তিনি কারো সঙ্গে মিশতেন না। আমি আমাদের কোনো আত্মীয় স্বজনকে এ বাড়িতে আসতে দেখিনি। আত্মীয়দের বাড়িতে বাবার যাবার তো প্রশ্নই ওঠে না। বাবা খানিকটা অসুস্থও ছিলেন। আপনাকে হয়তো ইতিমধ্যেই বলা হয়েছে। উনি শব্দ সহ্য করতে পারতেন না। শব্দ শুনলেই তার মাথায় অসহ্য যন্ত্রণা হতো। তাছাড়া তার ধারণা হয়ে গিয়েছিল সবাই তাকে খুন করার জন্য ষড়যন্ত্র করছে। 4 দেয়ালের বাইরে বের হলেই তাকে খুন করা হবে। তিনি ঘরের বাইরে বের হওয়া পুরোপুরি ছেড়ে দিলেন। কাউকে তিনি বিশ্বাস করতেন না। 2 দিন পর পর দারোয়ান বদলাতেন, মালি বদলাতেন। একসময় কুকুর পুষতে শুরু করলেন। প্রথমে এলো সরাইলের 2টি কুকুর, গ্রেহাউন্ড জাতীয় কুকুর, ভয়ঙ্কর রাগী।
মালি এবং দারোয়ানের সংখ্যা কমতে লাগলো, কুকুরের সংখ্যা বাড়তে লাগলো। বাবার সঙ্গে আমার কোনো রকম যোগাযোগ ছিল না, তবে কালে ভদ্রে তিনি আমাকে তার দোতলার ঘরে ডেকে নিয়ে যেতেন। সর্দার চাচা আমাকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে থাকতেন। বাবা আমার সঙ্গে কথা বলতেন নিচু গলায় এবং কিছুটা আদুরে স্বরে, তবে কখনো আমার দিকে তাকাতেন না। কথাবার্তার একটা নমুনা দিচ্ছি। বাবা বললেন, কেমন আছিস? আমি বললাম, ভালো। বস। আমি কোথায় বসবো বুঝতে পারছি না। ঘরে একটা মাত্র খাট, সেখানে বসার প্রশ্ন ওঠে না, কারণ বাবা বসে আছেন। তাছাড়া খাটের এক মাথায় দোনলা বন্দুক। বাবা সবসময় গুলি ভরা বন্দুক মাথার কাছে রাখতেন। আমি ইতস্তত করছি। বাবা খাটের এক অংশ দেখিয়ে বসার জন্য ইশারা করলেন। আমি বসলাম। পড়াশোনা হচ্ছে? জি। বাড়িতে মাস্টার আসে? জি। সেই সময় আমার জন্য প্রাইভেট মাস্টার রাখা হয়েছে। তিনি বাসায় এসে আমাকে পড়িয়ে যান। তার কথা আপনাকে বলেছি এবং টেলিফোনে তার সঙ্গে আপনার কথা হয়েছে। মাস্টারটা কেমন? ভালো। মোটেই ভালো না, অতি বদলোক। সাবধানে থাকবি, বদমতলবে ঢুকেছে, খুন খারাপি করবে। এটা হচ্ছে বাবার সাধারণ কথার একটি। পৃথিবীর সব মানুষই তার কাছে বদমানুষ। পৃথিবীর সবাই খুন খারাপির মতলব নিয়ে ঘুরছে। আমি বাবার কথার কোনো জবাব দিলাম না, মাথা নিচু করে শুনে গেলাম। বাবা বললেন, তোকে সাবধান করার জন্যই ডেকেছি। খুব সাবধান থাকবি, খুব সাবধান। জি, আচ্ছা। তোর মাস্টারের দরকারই বা কি? নিজে নিজে পড়তে পারবি না? আপনি বললে পারবো। এই ভালো, নিজে নিজে পড়। আর তোর যদি পড়াশোনা না হয় তাহলেও ক্ষতি নেই। টাকা পয়সা আমি যা রেখে যাব, দুহাতে খরচ করেও শেষ করতে পারবি না। আমার মৃত্যুর পর দুহাতে খরচ করবি, জায়গা জমি সব বিক্রি করে দিবি। তোর কোনো টাকা পয়সা জমিয়ে রাখার দরকার নাই। বুঝতে পারছিস? পারছি। আচ্ছা যা, আমি সর্দারকে বলে দেব সে যেন মাস্টারকে আসতে নিষেধ করে। আচ্ছা। আরেকটা কথা, রাতে বিরাতে দরজা খুলে বের হবি না। কুকুরগুলো ভয়ঙ্কর, এরা তোকে খেয়ে ফেলবে। কুকুরগুলো ছিল সত্যি ভয়ঙ্কর। রাতে যতবার ঘুম ভাঙত, শুনতাম এরা চাপা গর্জন করছে। একটা কুকুর রোজ রাতে আমার দরজা আঁচড়াত। রাতে একবার ঘুম ভাঙলে আর ঘুমোতে পারতাম না। আমি কি এখন চলে যাব? আচ্ছা যা। বাবা বালিশ উঁচু করে বালিশের নিচ থেকে চকচকে একটা 10 টাকার নোট বের করে আমার দিকে এগিয়ে দিয়ে বললেন, বাদাম কিনে খাস। যতবার বাবার কাছে গিয়েছি ততবারই বাদাম কিনে খাবার জন্য একটা করে চকচকে 10 টাকার নোট পেয়েছি। বাদাম অবশ্য খাওয়া হয়নি, আমাকে দোকানে নিয়ে যাওয়া নিষেধ ছিল। টাকাগুলো আমি একটা কৌটায় জমা করে রেখেছি। যতবার টাকাগুলো দেখি ততবারই ভালো লাগে। বাবার হুকুমে সর্দার চাচা মাস্টার সাহেবকে এ বাড়িতে আসতে নিষেধ করে দেন। তারপরও তিনি মাঝে মধ্যে আসতেন, অনেকক্ষণ থাকতেন। এর মধ্যে একদিন এসে আমার হাতে একটি চিঠি দিলেন। সেই চিঠি আমার মার লেখা। মা আমার সঙ্গে দুটা কথা বলতে চান। আমি কি তার কাছে যেতে পারবো? আমি মাস্টার সাহেবের সঙ্গে পরামর্শ করে পরদিন বাড়ি থেকে বের হলাম। ধরা পড়লাম সর্দার চাচার হাতে। বাকি ঘটনা আপনি জানেন। ওই অংশটি দ্বিতীয়বার বলতে চাই না। যে কথাটা আপনাকে আগে বলা হয়নি তা হচ্ছে, ওই চিঠি আমার মার লেখা ছিল না। ওই চিঠি মাস্টার সাহেবের লেখা। মিসির আলি লক্ষ্য করলেন শেষ পাতাটি 2 দিন আগে লেখা হয়েছে এবং প্রচুর কাটাকুটি করা হয়েছে, যেন মুশফিকুর রহমান বুঝতে পারছে না কি লিখবে। বাংলা ভাষাটাও মনে হচ্ছে ভাব প্রকাশের জন্যে সে উপযুক্ত মনে করছে না, কারণ শেষ পাতাটা ইংরেজিতে লেখা। শেষ পাতার বক্তব্য হল, আমি ভয় পাচ্ছি,
বাবা সম্পর্কে আমি আমার মনের ভাব ঠিকমতো প্রকাশ করতে পারিনি। আমি তাকে অসম্ভব ভালোবাসি। মিসির আলি ৩য় চ্যাপ্টার পড়ছেন। এই অংশটি নতুন লেখা হয়েছে। তারিখ দেখে মিসির আলি বুঝতে পারছেন পার্কে তার সঙ্গে দেখা হবার পর এই লেখা শেষ করা হয়েছে। পুরো লেখাটা ইংরেজিতে লেখা। শিরোনাম আই অ্যান্ড উই। বাংলা করলে হয়তো হবে আমি এবং আমরা। আমাকে দেখে কি আপনার মনে হয়েছে আমি ভীতু? একজন মানুষকে দেখেই বলে দেওয়া সম্ভব না সে সাহসী না ভীতু। তাছাড়া একজন ভীতু মানুষকেও ক্ষেত্রবিশেষে খুব সাহসী হতে দেখা যায়। আমি ভীতু না, কখনোই ছিলাম না। বাবাকে ভয় করতাম, বাবার কুকুরগুলোকে ভয় করতাম। বাবা যে বন্দুক নিয়ে মাঝে মাঝে দোতলায় বের হতেন সেই বন্দুকটাকে ভয় করতাম। আমার ভয় এই ৩টিতেই সীমাবদ্ধ ছিল। ও না, আরেকটি ভয়ের ব্যাপার আমার মধ্যে ছিল। আমাদের পুরো বাড়ি মাঝে মধ্যে এক ধরনের বিচিত্র শব্দ করে নড়ে উঠত। সর্দার চাচা বলতেন, বাড়ি মাঝে মধ্যে কাঁদে, হাসে, এতে ভয়ের কিছু নাই। অন্ধকারকে ভয় পাওয়া আমার মধ্যে ছিল না। পুরনো ঢাকায় প্রায়ই ইলেকট্রিসিটি চলে যায়। হয়তো রাতে একা ঘরে বসে আছি, হঠাৎ পুরো অঞ্চলের কারেন্ট চলে গেল। গাঢ় অন্ধকারে আমি একা বসে আছি, নিজের হাতও দেখা যাচ্ছে না। এই অবস্থাতেও আমি কখনো ভয় পাইনি। ভূত প্রেতে ভয় পাওয়ার ব্যাপারও আমার মধ্যে ছিল না, কারণ ভয়ের গল্প আমাকে কেউ শোনায়নি। কেউ আমাকে বলেনি ঘরের কোনায় বাস করে কোনি ভূত, খাটের নিচে উবু হয়ে বসে থাকে কন্দকাটা। গভীর রাতে সে তার সরু বরফের মতো ঠান্ডা হাত খাটের নিচ থেকে বের করে শুয়ে থাকা মানুষটাকে ছুঁয়ে দেখতে চেষ্টা করে। শিশুরা সচরাচর যেসব কারণে ভয়ে কাতর হয়ে থাকে সেসব আমার ছিল না। তাছাড়া অল্প বয়সে যুক্তি ব্যবহার করতে শিখি। ভয়কে পরাজিত করতে যুক্তির মতো বড় অস্ত্র আর কি হতে পারে? ধরুন, গভীর রাতে ঘুম ভেঙে গেল। আমি শুনলাম বাথরুমে খটখট শব্দ হচ্ছে, কেউ যেন হাঁটছে। আতঙ্কে অস্থির না হয়ে আমি যুক্তি দাঁড় করলাম, নিশ্চয়ই ইঁদুর। কিছুক্ষণ কান পেতে রইলাম। ইঁদুরের কিচকিচ শব্দ শোনা গেল। যুক্তির উপর নির্ভর করার ফল হাতে হাতে পেলাম। নিশ্চিন্ত হয়ে ঘুমুতে গেলাম। ভয়ে অস্থির হয়ে চেঁচামেচি করলাম না। চেঁচামেচি করে অবশ্য কোনো লাভও হতো না। 10 বছর বয়স হবার পরই আমি থাকতাম একা। সর্দার চাচা থাকতেন গেটের কাছে। দারোয়ান এবং মালীদের জন্য যে ঘরগুলো আছে তার একটিতে। মাস্টার সাহেবের মৃত্যুর প্রায় মাস 2 পরের ঘটনা। খাওয়া দাওয়া করে ঘুমুতে গেছি। সর্দার চাচা বললেন, ছিটকিনি লাগাও। আমি ছিটকিনি লাগালাম। সর্দার চাচা তার অভ্যাস মতো বললেন, ভালো কইরা দেখো ঠিক মতো লাগছে কিনা। আমি আরেকবার দেখলাম, ঠিক মতোই লেগেছে। এখন বাতি নিভাও, বাতি নিভাইয়া ঘুমাও। আমি বাতি নিভিয়ে চারদিক অন্ধকার করে ঘুমোতে গেলাম। আপনাকে বলা হয়নি, আমার বাবা শব্দ যেমন সহ্য করতে পারতেন না, তেমনি আলোও সহ্য করতে পারতেন না। তার ধারণা আলোতে কুকুর ভালো দেখতে পায় না, অন্ধকারে ভালো দেখে। কাজেই রাত 11টার পর এ বাড়ির সব বাতি নেভানো থাকতে হবে, একটি বাতিও জ্বলবে না। রাত 11টা হয়েছে, সব বাতি নিভে গেছে। আমি মশারির ভেতর শুয়ে আছি। আমার বালিশের কাছে 2 ব্যাটারির একটা টর্চ লাইট। অন্য সময় বিছানায় যাওয়া মাত্র ঘুম এসে যায়। আজ ঘুম আসছে না, জেগে আছি। হঠাৎ পুরো বাড়ি কেঁপে উঠল। বিচিত্র শব্দ হলো। বাড়ি কেঁদে উঠল কিংবা হেসে উঠল। বুকের ভেতর ধক করে উঠল। আর তখন লক্ষ্য করলাম কুকুরগুলো একে একে আমার ঘরের দরজার বাইরে জড়ো হচ্ছে। এরা চাপা গর্জন করছে, দরজা আঁচড়াচ্ছে। এরা এরকম করছে কেন? আমার মনে হলো খাটের নিচে কি যেন নড়ে উঠল, কেউ যেন নিঃশ্বাস ফেলল। আমি টর্চ লাইট জ্বালিয়ে খাট থেকে নেমে এলাম, বসলাম খাটের পাশে, টর্চ লাইট ধরলাম। প্রথমে দেখলাম 2টা চকচকে চোখ। পশুদের চোখে হঠাৎ আলো ফেললে যেমন চকচক করতে থাকে, এই চোখ দুটিও ঠিক সেরকমই চকচক করছে।
তারপর মানুষটাকে দেখলাম, নগ্ন একজন মানুষ, খাটের নিচে কুঁজু হয়ে বসে আছে। তার মুখ হাসি হাসি, যেন টর্চ পেলে তাকে দেখায় সে আনন্দিত। আমি হতভম্ব গলায় বললাম, কে? লোকটা জবাব দিল না, নিঃশব্দে হাসল। তখনই আমি তাকে চিনলাম, আমার প্রাইভেট স্যার। তখনও আমার এই বোধ হয়নি যে আমি ভয়ঙ্কর একটি দৃশ্য দেখছি। যাকে দেখছি সে মানুষটি জীবিত নয়, মৃত। একজন মৃত মানুষ খাটের নিচে কুঁজু হয়ে বসে থাকতে পারে না। আমি একটি ভয়াবহ অস্বাভাবিক দৃশ্য দেখছি। আমি শান্ত ভঙ্গিতে বিছানায় উঠে পড়লাম, যেন কিছুই হয়নি। বালিশে মাথা রেখে শুয়ে পড়লাম। টর্চের আলো নিভিয়ে দিলাম। আর তখনই সীমাহীন ভয় আমাকে আচ্ছন্ন করল। এই ভয়ের সঙ্গে আমার কোনো পরিচয় ছিল না। এ ভয়ের জন্ম পৃথিবীতে নয়, অন্য কোথাও। তীব্র ভয়ের পরপরই এক ধরনের অবসাদ আছে। ভয়ঙ্কর সত্যকে সহজভাবে নিতে ইচ্ছা করে। ফাঁসির আসামি মৃত্যুদণ্ডাদেশ পাবার পর আতঙ্কে অস্থির হয়। সেই আতঙ্ক দ্রুত কমে যায়। মৃত্যুর ক্ষণ যখন উপস্থিত হয়, তখন সে সহজ এবং স্বাভাবিক ভঙ্গিতে হেঁটে যায় ফাঁসির মঞ্চের দিকে। এমন কোনো ফাঁসির আসামির কথা জানা নেই যাকে কোলে করে ফাঁসির মঞ্চে নিয়ে যেতে হয়েছে। আমি মাস্টার সাহেবকে গ্রহণ করলাম সহজ সত্য হিসেবে। এছাড়া আমার উপায়ও ছিল না। মাস্টার সাহেব বাস করতে শুরু করলেন আমার খাটের নিচে। দিনের বেলা কখনো তাকে দেখা যায় না, সন্ধ্যাবেলা না। রাতে শোবার সময় খাটের নিচে তাকাই, তখনও কেউ নেই। শুধু গভীর রাতে ঘুম ভেঙে গেলেই তীব্র তামাকের গন্ধ পাই। বুঝতে পারি খাটের নিচে তিনি আছেন। কুকুরগুলো দরজা আঁচড়াতে থাকে। তিনি কিছু কিছু কথাও বলেন, এবং আশ্চর্যের কথা আমি জবাব দেই। যেমন, তুমি জেগেছ? হুম। কটা বাজে? জানি না। ভয় লাগছে? না। পড়াশোনা হচ্ছে ঠিক মতো? হচ্ছে। তোমার সর্দার চাচাকে আমার কথা বলেছ? না। কাউকেই বলনি? না। ইচ্ছে করলে বলতে পারো, অসুবিধা নেই। ইচ্ছে করে না। আমি কেন তোমার খাটের নিচে থাকি জানো? না। জানতে চাও? না। জানতে না চাইলে জানতে হবে না। সবকিছু জানতে চাওয়া ভালো না। না জানার মধ্যেও আনন্দ আছে, আছে না? জি আছে। ইংরেজি একটা প্রবাদ আছে, তোমাকে একবার পড়িয়েছিলাম, মনে আছে? আছে। বলো তো দেখি। মনে পড়ছে না। মনে করার চেষ্টা করো। ইংরেজি বেশি বেশি করে পড়বে। অর্থের মানে বুঝতে না পারলে ডিকশনারি দেখবে। আচ্ছা। তুমি আমাকে আশ্রয় দিয়েছ, কাজেই আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি তোমাকে সাহায্য করব, পরামর্শ দেব। আচ্ছা। আমার সম্বন্ধে তোমার কি কিছু জানতে ইচ্ছে করে? না। জানতে ইচ্ছে করলে জিজ্ঞেস করো, আমি বলবো। আমি এমন সব বিষয় জানি যা জীবিত মানুষ জানে না। আমি কিছু জানতে চাই না। ঘুম পাচ্ছে? হুম। ঘুমিয়ে পড়ো। মশারি ঠিকমতো গোজা হয়েছে? হুম। বড্ড মশা, তুমি ঘুমাও। টর্চ লাইটটা কি হাতের কাছে আছে? আছে। একবার জ্বালিয়ে দেখে নাও ব্যাটারি ঠিক আছে কিনা। ঠিক আছে। তোমার সর্দার চাচাকে বলে আরেক জোড়া ব্যাটারি এনে রাখবে। জি আচ্ছা। ঘুমিয়ে পড়ো। জি আচ্ছা। গায়ে চাদর দিয়েছ কেন? চাদর সরিয়ে ফেলো। গরমে চাদর গায়ে ঘুমুলে গায়ে ঘামাচি হবে। আমি চাদর সরিয়ে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ি। আবার ঘুম ভাঙে। তীব্র তামাকের গন্ধ পাই। আমার ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে তিনি বুঝতে পারেন। ভরাট গলায় বলেন, ঘুম ভেঙেছে? হুম। অসহ্য গরম পড়েছে।
ঘন ঘন ঘুম ভাঙারই কথা। পানির পিপাসা হয়েছে? না। বাথরুমে যাবে? না। গল্প শুনতে চাও? না। আমি তোমার ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তা করছি। এই সংসারে তুমি খুব শিগগিরই একা হয়ে যাবে। তোমার বাবা বেশি দিন বাঁচবেন না, সর্দার চাচাও থাকবেন না। তুমি হবে একা, বুঝতে পারছো? পারছি। তোমার বাবা যে মারা যাবেন, এতে তোমার কষ্ট হচ্ছে না? হচ্ছে। কষ্ট হওয়ারই কথা, তবে মৃত্যু তার জন্য মঙ্গলজনক হবে। কিছু মানুষের জন্য মৃত্যু মঙ্গলময়। উনি অসুস্থ, অসুস্থতা ক্রমেই বাড়ছে। ওনার যে অসুখ, সেটা আরো বেড়ে গেলে চারিদিকে বিকট সব জিনিস দেখতে পান। সেই সব ভয়ঙ্কর জিনিস দেখার কষ্ট মৃত্যু যন্ত্রণার চেয়েও শতগুণে বেশি। মৃত্যু যন্ত্রণা একবার হয়, কিন্তু এই যন্ত্রণা হতেই থাকে, শেষ হয় না, ধাপে ধাপে বাড়ে। তোমার মনে হয় না মৃত্যু তার জন্যে ভালো? জি, মনে হয়। তার মৃত্যুর ব্যাপারে আমাদের সামান্য হলেও সাহায্য করা উচিত বলে আমি মনে করি। সাহায্য করা উচিত না? জি, উচিত। কিভাবে সাহায্য করা যায় তুমি বলো তো? আমি জানি না। আমার তেমন কোনো ক্ষমতা নেই। আমি ছায়া মাত্র। আমি শুধু বুদ্ধি দিতে পারি, কিছু করতে পারি না। তবে আমার ক্ষমতা বাড়ছে। ছায়া জগতের ছায়াদের ক্ষমতা বাড়ে এবং কমে। যতই তুমি আমার উপর বিশ্বাস করবে, ততই আমার ক্ষমতা বাড়বে। তোমার সর্দার চাচা যদি আমাকে বিশ্বাস করতে শুরু করে, তাহলে আমার ক্ষমতা অনেক গুণে বেড়ে যাবে। তখন আমি ছোটখাটো কাজ করতে পারবো। তুমি কি মনে করো না আমার ক্ষমতা বাড়া উচিত? মনে করি। বুঝেছো তন্ময়, আমি তোমাকে সাহায্য করব। তোমার ক্ষতির চেষ্টা কখনো করব না। প্রচুর ক্ষমতা হবার পরও করব না। এখন ঘুমাও। আচ্ছা। ঘুম কি আসছে না? না। তাহলে এসো, আরো কিছুক্ষণ গল্প করি। তোমার বাবার মৃত্যুর ব্যাপারে কি করা যায় তা নিয়ে ভাবি। ভাবতে ইচ্ছা করছে না। ভাবলে কোনো দোষ নেই। ভাবলেই যে করতে হবে তা তো না। আমরা কত কিছু ভাবি, ভাবলেই যে করতে হবে তা তো না। আমরা সবসময় যা ভাবি তা কি করি? না। বেশ, এসো তাহলে ভাবি। তুমি কি কলা খাও তন্ময়? খাই। রাতে শোবার আগে এই কলার খোসাগুলো তুমি নিশ্চয়ই দোতলার সিঁড়ির মাথায় রেখে আসতে পারো, পারো না? হুম। এটা তো তেমন কোনো অন্যায় না। ঝুড়িতে না ফেলে সিঁড়ির মাথায় ফেলেছ। মনের ভুলেও তো ফেলতে পারতে, পারতে না? হুম। তোমার বাবা তো রাতে বারান্দায় হাঁটেন, অন্ধকার বারান্দা। মনের ভুলে তিনি কলার খোসায় পা ফেলতে পারেন, পারেন না? হুম, পারেন। কলার খোসায় পা পড়লে অনেক কিছুই হতে পারে। তিনি সামান্য হোঁচট খেতে পারেন, বারান্দায় হুমড়ি খেয়ে পড়ে যেতে পারেন, আবার সিঁড়ির একেবারে নিচে পড়ে যেতে পারেন, পারেন না? হুম, পারেন। কোনটা ঘটবে আমরা জানি না, কবে ঘটবে তাও জানি না। প্রথম দিনেই যে ঘটবে তা তো না। প্রথম দিনে কিছু নাও ঘটতে পারে। দিনের পর দিন হয়তো আমাদের কলার খোসা রাখতে হবে। পারবে না? কথা বলছো না কেন? পারবে না? পারবো। বাহ, ভালো, ভেরি গুড। এখন ঘুমাও, আরাম করে ঘুমাও। ঠান্ডা বাতাস ছেড়েছে, ঘুম ভালো হবে। আমি ঘুমিয়ে পড়লাম। আমার বাবা মারা গেলেন কলার খোসায় পা হড়কে। তিনি সিঁড়ি থেকে গড়িয়ে নিচে পড়ে যান। মাথায় প্রচণ্ড ব্যথা পান। দুদিন হাসপাতালে অচেতন অবস্থায় থেকে তৃতীয় দিনের দিন তার মৃত্যু হয়। মৃত্যুর আগে কিছুক্ষণের জন্য তার জ্ঞান ফেরে। তিনি ব্যাকুল হয়ে কাঁদতে কাঁদতে বলেন, আমার ছোট্ট বাচ্চাটাকে কে দেখবে? বাবার মৃত্যুর পর অনেকদিন আমার খাটের নিচে কেউ ছিল না। কতদিন তা বলতে পারবো না। আমি এক ধরনের আচ্ছন্ন অবস্থার ভেতর ছিলাম। সময়ের হিসাব ছিল না। সারাদিন কুয়াতলায় ছবি আঁকতাম। সর্দার চাচা কুয়ার উপর বসে বিষণ্ণ চোখে আমার ছবি আঁকা দেখতেন।
একসময় দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলতেন, সৌন্দর্য হইছে, এখন ধুয়ে ফেলি। আমার দায়িত্ব গ্রহণ করার জন্য দীর্ঘদিন পর আমার মা উপস্থিত হলেন। সর্দার চাচা কঠিন গলায় তাকে ফিরিয়ে দিলেন। আমি শুনলাম তিনি আমার মাকে বলছেন, খবরদার, এদিকে পাও বাড়াইবেন না, পাও বাড়াইলে কুত্তা দিয়ে খাওয়াইয়া দিমু। বাবা কাগজপত্রে আমার জন্য অভিভাবক নিযুক্ত করে রেখে গিয়েছিলেন। তিনি হলেন বাবার ম্যানেজার ইসমাইল চাচা। পৃথিবীতে কঠিন মানুষ যে কজনকে আমি চিনি, তিনি তার একজন। তিনি কাজ ছাড়া অন্য কিছু কখনো ভালোবেসেছেন বলে আমি জানি না। বাবার মৃত্যুর পর একদিন আমাদের এ বাড়িতে তিনি এলেন। আমাকে একটিও সান্ত্বনার কথা বললেন না। যন্ত্রের মতো গলায় বললেন, তুমি কোনো রকম দুশ্চিন্তা করবে না, স্কুলে যাওয়া শুরু করো, পড়াশোনা করো, অন্য কোনো বিষয় নিয়ে চিন্তার কিছু নাই, সেই চিন্তা আমি করব। তোমার মা তোমার অভিভাবকত্বের জন্য কোর্টে মামলা করেছেন। মামলায় লাভ হবে না, আমাদের কাছে প্রমাণ আছে। ছোটবেলায় তিনি তোমাকে হত্যা করতে চেয়েছিলেন। তারপরও আমি তোমাকে জিজ্ঞেস করি, তুমি কি চাও তোমার মা তোমার অভিভাবক হোক? আমি বললাম, না। বেশ, আমি তাহলে যাই। কোর্টে তোমাকে যেতে হতে পারে, তবে আমার ধারণা তোমার মা মামলা তুলে নেবেন। ওনাকে মোটা টাকার লোভ দেখানো হয়েছে, সেই লোভ তিনি সামলাতে পারবেন না। তুমি কি টাকার পরিমাণ জানতে চাও? আমি বললাম, না। সেই ভালো, টাকা পয়সা থেকে দূরে থাকাই ভালো। তোমার বাবা আমাকে দায়িত্ব দিয়ে গিয়েছিলেন, সেই দায়িত্ব আমি পালন করব, বাকি আল্লাহর ইচ্ছা। যখন সব মোটামুটি স্বাভাবিক হয়ে এসেছে, যখন আমি ভাবতে শুরু করেছি খাটের নিচে আর কখনোই কাউকে দেখব না, আমার ভেতর এক ধরনের অসুখ তৈরি হয়েছিল। অসুখ সেরে গেছে। তখনই এক রাতে খাটের নিচ থেকে তীব্র তামাকের গন্ধ পেলাম। আমি ফিসফিস করে বললাম, কে? মাস্টার সাহেবের শ্লেষাজড়িত ভারী গলার আওয়াজ পাওয়া গেল। আমি তন্ময়, আমি। তুমি কেমন আছো? ভালো। আমি বুঝতে পারছি ভালো আছো। ভালো আছো বলেই তোমাকে বিরক্ত করছি না। আমি কেমন আছি তা তো জিজ্ঞেস করলে না, জিজ্ঞেস করো। আপনি কেমন আছেন? আনন্দে আছি। আমার অনেক ক্ষমতা বেড়েছে। ছায়াজগতের এই এক মজা, ক্ষমতা যখন বাড়ে দ্রুত বাড়ে। আমি এখন তোমার বাবার দোতলার ঘরটায় থাকি, আরামে থাকি। নির্জনতা ভালো লাগে, একা থাকার মজাই অন্যরকম। মাঝে মাঝে তোমার বাবার টেলিফোন বেজে ওঠে। টেলিফোন রিসিভার তুলে কথা বলতে ইচ্ছে করে, বলতে পারি না। এত ক্ষমতা আমার এখনো হয়নি, তবে দেরি নেই, হবে, খুব শিগগিরই হবে। তন্ময়। জি। তুমি একবার আমাকে সাহায্য করেছ, আরেকবার একটু সাহায্য করবে না? সামান্য সাহায্য। তাহলে তোমার সঙ্গে আমি একটা চুক্তিতে যাব। আমি তোমাকে বিরক্ত করব না। তুমি তোমার মতো থাকবে, আমি থাকবো আমার মতো। আর সাহায্য যদি না করো, তাহলে বাধ্য হয়ে তোমাকে বিরক্ত করতে হবে। তুমি কি চাও আমি তোমাকে বিরক্ত করি? না। তাহলে তুমি সাহায্য করো। কাজটা খুব সহজ। তুমি যখন কুয়োতলায় ছবি আঁকো, তখন তোমার সর্দার চাচা কুয়ার পাড়ে বসে থাকেন, থাকেন না? হুম। বসে বসে ঝিমাতে থাকেন। মাঝে মাঝে তার চোখও বন্ধ হয়ে যায়, যায় না? হ্যাঁ, যায়। এই সময় সামান্য ধাক্কা দিলেই কিন্তু উনি কুয়ার ভেতর পড়ে যাবেন। অনেক দিনের পুরনো কুয়া, বিষাক্ত গ্যাস জমে আছে। একবার কুয়ার ভেতর পড়ে গেলে বাঁচার কোনো উপায় নেই। পারবে না? না। দেখো তন্ময়, এটা না পারলে কি করে হবে? না পারলে আমি তোমাকে ক্রমাগত বিরক্ত করতে থাকব। রাতে ঘুম ভাঙলে দেখবে আমি তোমার পাশেই নগ্ন হয়ে শুয়ে আছি। সেটা কি তোমার ভালো লাগবে? না। তাহলে আমি যা বলছি তাই তুমি করবে, ঠিক না তন্ময়? হ্যাঁ। গুড বয়, ভেরি গুড বয়। তার দুদিন পরই কুয়ার ভেতর পড়ে সর্দার চাচা মারা যান। বাবার ম্যানেজার ইসমাইল চাচা তখন থাকতে আসেন আমার সঙ্গে। তিনি তার মেয়েটিকে তার সঙ্গে নিয়ে আসেন।
ইসমাইল চাচা বিপদনিক ছিলেন। তার একটিমাত্র মেয়ে, মেয়েটির নাম রানু। তিনি রানুকে নিয়ে আমাদের বাড়িতে উঠে এলেন। দুটো ঠেলাগাড়িতে করে তাদের মালপত্র চলে এলো। বাড়ির এক অংশের পরপর 3টি ঘর তিনি বেছে নিলেন। একটি তার শোবার ঘর, একটি বসার, একটিতে আমার থাকার ব্যবস্থা হলো। যে ব্যবস্থাগুলো তিনি করছেন সে সম্পর্কে আমাকে কিছুই বললেন না। তিনি বাড়িতে এসে উঠলেন সকাল 10টার দিকে। দুপুরের মধ্যে বড় ধরনের কিছু পরিবর্তন হলো। যেমন, তিনি সবকটি কুকুর বিদায় করে দিলেন। তিনি বললেন, কুকুরের দরকার নেই, কুকুর দেখলে ভয় লাগে। বাড়ির পেছনের কুয়া বন্ধ করে দিলেন। কয়েক ট্রাক মাটি চলে এলো। সন্ধ্যার মধ্যে কুয়া বুঝিয়ে দেওয়া হলো। সন্ধ্যার পর এই বাড়ির বাইরের বাতিগুলো আবার জ্বলল। তিনি অনেকক্ষণ একা একা মোড়া পেতে বাগানে রইলেন। আমার সঙ্গে কথা হলো রাতে ভাত খাবার সময়। আমাকে বললেন, তোমার নাবালক অবস্থায় আমি তোমার অভিভাবক, কাজেই তোমার 18 বছর বয়স পর্যন্ত আমি তোমার জন্য যা ভালো মনে করি তা করব। তোমার যেদিন 18 বছর বয়স হবে সেদিন এ বাড়ি ছেড়ে চলে যাব। নারায়ণগঞ্জে আমার একটা ছোট্ট বাড়ি আছে, ওই বাড়িতে গিয়ে উঠব। আমি বললাম, জি আচ্ছা। তিনি বললেন, রানুকে আমি নিয়ে এসেছি, তোমার একজন কথা বলার লোক হলো। তোমার কোনো কথা যদি আমাকে সরাসরি বলতে ইচ্ছা না করে রানুকে বললেই আমি শুনব। আমি বললাম, জি আচ্ছা। শীত এসে যাচ্ছে, বাড়ির চারিদিকে এত খালি জায়গা। আমি চাই তুমি ফুলের বাগান করো। কিভাবে মাটি তৈরি করতে হয়, কিভাবে বীজ পুঁততে হয়, রানু তোমাকে দেখিয়ে দেবে। ও জানে নারায়ণগঞ্জের বাড়িতে আমাদের খুব সুন্দর ফুলের বাগান ছিল। আমি বললাম, জি আচ্ছা। রানু হেসে ফেলে বলল, বাবা, এই ছেলেটা জি আচ্ছা ছাড়া আর কিছু বলতে পারে না। তুমি যাই বলবে সে বলবে জি আচ্ছা। তুমি যদি তাকে বলো তুমি সকালে উঠে তোমার মাথাটা কামিয়ে ফেলবে, তাহলে সে বলবে জি আচ্ছা। ইসমাইল সাহেব বললেন, মা রানু, এই ছেলে এখন থেকে তোমার ভাই। বোনরা ভাইকে যেভাবে আগলে রাখে তুমি তাকে সেইভাবে আগলে রাখবে। রানু অবিকল আমার গলার স্বর নকল করে বলল, জি আচ্ছা। ইসমাইল চাচা হাসতে গিয়েও হাসলেন না, কিন্তু আমি হো হো করে হেসে উঠলাম। এমন প্রাণ খুলে আমি অনেকদিন হাসিনি। আমার নতুন জীবন শুরু হলো, আনন্দময় জীবন। সেই শীতে আমি এবং রানু মিলে সুন্দর বাগান করলাম। কসমস, ডালিয়া, গাঁদা ফুলের গাছ। ইসমাইল চাচা নিজে শুরু করলেন গোলাপের চাষ। তিনি একজন মালি রাখলেন, খুব নাকি এক্সপার্ট মালি, নাম রওশন মিয়া। সেই এক্সপার্ট মালিকে দেখা গেল খুরপি হাতে ঘুরে বেড়ায়। কাছে গেলেই ফুল বিষয়ে একটি গল্প বলে। বুঝলেন ভাইডি, আল্লাহ তাআলা তো বেহেশত বানাইলেন, সেই বেহেশতে কিন্তু কোনো ফুল গাছ নাই। তিনি বললেন, আমার বেহেশতে আমি ফুল দেব না, ফুল দিলে ফুল হবে মানুষের চেয়ে সুন্দর। এটা ঠিক না, মানুষের চেয়ে সুন্দর কিছু আমি বেহেশতে রাখব না। বুঝলেন ভাইডি, এই জন্যে বেহেশতে ফুল গাছ নাই, ফুল নাই। রানু বলল, চুপ করো মিথ্যুক। রওশন কিছু বলতে গেলেই রানু তাকে থামিয়ে দিয়ে বলতো, চুপ করো মিথ্যুক। আমি হু হু করে হাসতাম। আমি হাসি ভুলে গিয়েছিলাম। হাসি পেলেও কখনো হাসতাম না। সব সময় মনের ভেতর থাকতো, হাসলেই ওরা আমার কালো জিভ দেখে ফেলবে। রানু নামের এই অদ্ভুত মেয়েটি কখনো আমাকে আমার কালো জিভ নিয়ে কিছু বলেনি। ভালোবাসা কি আমি আমার জীবনে কখনো বুঝিনি। এই কিশোরী ভালোবাসার গভীর সমুদ্রে আমাকে ছুঁড়ে ফেলে দিল। রোজ রাতে ঘুমোতে যাবার সময় আমি কাঁদতাম। কাঁদতে কাঁদতে বলতাম, আমি এত সুখী কেন? জীবনের প্রথম অংশ দুঃখে দুঃখে কেটেছে বলেই কি এই অংশে এত সুখ? মাস্টার সাহেব নামে একটি বিভীষিকা আমার জীবনে আছে, তা মনে রইল না। শুধু মাঝে মাঝে বাবার দোতলা ঘরের দিকে তাকালে গা কাঁটা দিয়ে উঠত। কখনো ওই ঘরের কাছে যেতাম না। আমি একা না, অন্য কেউও যেত না, কারণ ইসমাইল চাচা কি জন্যে যেন একবার দোতলায় উঠেছিলেন।
ফিরে এসে আমাকে এবং রানুকে বললেন, তোমরা কেউ ওদিকে যাবে না, কখনো না, ভুলেও না। রানু বিস্মিত হয়ে বলল, কেন বাবা? তিনি কঠিন গলায় বললেন, আমি নিষেধ করেছি এই জন্যে। তিনি কাঠের মিস্ত্রি ডাকিয়ে দোতলা ঘরের দুটি দরজাতেই আড়াআড়ি পাল্লা লাগিয়ে দিলেন। দোতলায় ওঠা সিঁড়িতে কাঁটাতারের গেট দিয়ে দিলেন। আমার জীবনের একটি অন্ধকার অংশকে তিনি পুরোপুরি বন্ধ করে দিলেন। পুরোপুরি বোধহয় পারলেন না। মাঝে মাঝে গভীর রাতে ঘুম ভেঙে গেলে আমি মন্ত্রমুগ্ধের মতো খাট থেকে নেমে আসি। খাটের নিচে টর্চের আলো ফেলি। না, কেউ সেখানে নেই। তৃপ্তির নিঃশ্বাস ফেলে আবার ঘুমোতে যাই। আমি মেট্রিক পাশ করলাম। খুব ভালোভাবে পাশ করলাম। পত্রিকায় আমার নাম ছাপা হলো। আইএসসি পরীক্ষায় আরো ভালো ফল করলাম। এবার পত্রিকায় ছবি ছাপা হলো। আমার কৌতূহল ছিল মনোবিজ্ঞানে। সায়েন্স ছেড়ে আর্টস নিলাম। ভর্তি হলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে। রানুর সঙ্গে আমার সম্পর্ক ছিল সহজ। এই সম্পর্কে কোনো রকম জটিলতা ছিল না। মেয়েদের সঙ্গে মেশার আমার পূর্ব অভিজ্ঞতা নেই। কারো সঙ্গেই আমি কখনো মিশিনি। কাছ থেকে দেখিও নি। এই প্রথম একজনকে দেখলাম। অন্য মেয়েরা কেমন জানি না। এই মেয়েটিকেই জানি। সহজ একটা মেয়ে, কিন্তু রহস্যময়। আমি রাত জেগে পড়ি। সে রাত জাগতে পারে না। ঘুম ঘুম চোখে পাশে বসে থাকে। আমি বলি, তুমি ঘুমিয়ে পড়ো, তুমি জেগে আছো কেন? সে বিস্মিত হয়ে বলে, তাই তো, আমি কেন জেগে আছি? আমি ঘুমাতে গেলাম। তুমি কতক্ষণ পড়বে? অনেকক্ষণ। রাত 1টা না রাত 2টা? 2টা। আজ 1টা পর্যন্ত পড়লে কেমন হয়? 1টা পর্যন্ত পড়লে তোমার কি লাভ? তুমি রাত জেগে পড়ো, আমার দেখতে কষ্ট হয়। কষ্ট হয় কেন? জানি না কেন হয়, তবে হয়। আমি রানুর ভেতর অনেক অদ্ভুত অদ্ভুত ব্যাপার লক্ষ্য করতে লাগলাম। তার মধ্যে একটি হচ্ছে সারাক্ষণ আমার সঙ্গে থাকার প্রবণতা। যতক্ষণ বাড়িতে থাকব ততক্ষণই সে আমার পাশে থাকবে। বাড়ির রান্নাবান্না তাকে করতে হয়। রান্না করতে যাবে, কিছুক্ষণ পর পর উঠে আসবে। আমি যদি বলি, কি? সে তৎক্ষণাৎ বলবে, কিছু না। মাঝে মাঝে সে ভয়াবহ অস্থিরতার ভেতর দিয়ে যায়। দেখেই মনে হয় তার উপর দিয়ে ঝড় বয়ে যাচ্ছে। যে ঝড়ের কারণ সে জানে না, আমিও জানি না। ইসমাইল চাচা তার নারায়ণগঞ্জের বাড়িতে চলে যাওয়া ঠিক করলেন। রানু বলল, অসম্ভব, আমি যাব না। ও বেচারা একা থাকবে। এত বড় বাড়িতে একা থাকলে ভয় পাবে না? এমনিতে সে ঘুমের মধ্যে ভয়ঙ্কর স্বপ্ন দেখে কাঁদে। যদি যেতে হয় তাকে নিয়ে যেতে হবে। বাবার সঙ্গে সে চাপা গলায় ঝগড়া করে এবং একসময় আমাকে এসে বলে, তুমি কি চাও আমরা এ বাড়ি ছেড়ে চলে যাই? আমি বলি, না না, কখনো চাই না। তুমি চাইলেও আমি যাব না। তুমি কখনো কোনোভাবেই এ বাড়ি থেকে আমাকে তাড়াতে পারবে না। কি আশ্চর্য, তাড়ানোর প্রশ্ন আসছে কেন? আমি জানি না কেন আসছে। মাঝে মাঝে আমার মাথা এলোমেলো হয়ে যায়। আমি কি করি না করি নিজেই বুঝি না। সরি, কি সব অদ্ভুত ব্যাপার যে আমার হচ্ছে। তুমি যখন রাত জেগে পড়ো, আমিও রাত জাগতে চেষ্টা করি। ঘুমে আমার চোখ বন্ধ হয়ে আসে। বাধ্য হয়ে ঘুমোতে যাই। তখন আর ঘুম আসে না। রাতের পর রাত আমি না ঘুমিয়ে কাটাই। তুমি কি সেটা জানো? না, এখন জানলাম। আমার কি করা উচিত? ঘুমের ওষুধ খাওয়া উচিত। ঘুমের ওষুধ আমার আছে, কিন্তু আমি খাই না। রাত জেগে আমি নানান কথা ভাবি। আমার ভালোই লাগে। আমাদের দিনগুলো এইভাবেই কাটছিল। তারপর একদিন একটা ঘটনা ঘটল। তখন আমি এমএ ক্লাসের ছাত্র। বর্ষাকাল। কদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে। সেদিন আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে। ক্লাস থেকে ফিরেছি বিকেলে। গেট দিয়ে বাড়িতে ঢোকার সময় দেখি রানু এই বৃষ্টির মধ্যে বাগানে দাঁড়িয়ে ভিজছে। কি যে সুন্দর তাকে লাগছে। আমি চেঁচিয়ে বললাম, এই রানু, এই!
রানু ছুটে এলো, হাসতে হাসতে বলল, এই যে ভাই ভালো ছাত্র, তুমি কি আমার সঙ্গে একটু বৃষ্টিতে ভিজবে, নাকি খারাপ ছাত্রীর সঙ্গে বৃষ্টিতে ভেজা নিষেধ? আমি বললাম, না নিষেধ না, চলো বৃষ্টিতে ভিজি। অসুখে পড়লে আমাকে কিন্তু দোষ দিতে পারবে না। না, দোষ দেব না, দাঁড়াও খাতাটা রেখে আসি। রানু বলল, না না, খাতা রাখতে যেতে পারবে না, খাতা ছুঁড়ে ফেলে দাও। আমি খাতা ছুঁড়ে ফেললাম। রানু চেঁচিয়ে বলল, স্যান্ডেল খুলে ফেলো, আজ আমরা গায়ে কাদা মাখবো, পানিতে গড়াগড়ি খাবো, দেখো বাগানে পানি জমেছে। আমি স্যান্ডেল ছুঁড়ে ফেললাম। রানু বলল, আজ বাসায় কেউ নেই, পুরো বাড়িতে শুধু আমরা দুজন। রানু কথাগুলো কি অন্যভাবে বলল, কেমন যেন শোনালো, যেন সে প্রবল জ্বরের ঘোরে কথা বলছে। কি বলছে সে নিজেও জানে না। আমি বললাম, তোমার কি হয়েছে রানু? রানু থেমে থেমে বলল, আমার কি হয়েছে আমি জানি না, আমার খুব অস্থির অস্থির লাগছে। আমি আজ ভয়ঙ্কর একটা অন্যায় করব, তুমি রাগ করতে পারবে না, আমাকে খারাপ মেয়ে ভাবতে পারবে না। রানু ঘোর লাগা চোখে আমার দিকে তাকিয়ে আছে। সে অদ্ভুত গলায় বলল, তুমি আমাকে খারাপ মেয়ে ভাবো আর যাই ভাবো, আমি এই বৃষ্টিতে ভিজতে ভিজতে একটা অন্যায় করব। প্লিজ চোখ বন্ধ করো, তুমি তাকিয়ে থাকলে অন্যায়টা আমি করতে পারবো না। চোখ বন্ধ করতে গিয়েও চোখ বন্ধ করতে পারলাম না। আমি বুঝতে পারছি রানু কি করতে যাচ্ছে। আমি কেন, যে কোনো মানুষই তা বুঝবে। আমার নিজেরও যেন কেমন লাগছে। হঠাৎ দোতলার দিকে তাকালাম। আমার সমস্ত শরীর বেয়ে শীতল স্রোত বয়ে গেল। আমি দেখলাম আমার উলঙ্গ মাস্টার সাহেব বারান্দায় দাঁড়িয়ে আছেন। তিনি তাকিয়ে আছেন আমার দিকে। তিনি কি চান আমি সঙ্গে সঙ্গে বুঝলাম। তিনি আমার সব প্রিয়জনদের একে একে সরিয়ে দিচ্ছেন। প্রথমে বাবা, তারপর সর্দার চাচা, এখন রানু। তা সম্ভব না, কিছুতেই সম্ভব না। আমি রানুকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। সে মাটিতে পড়ে গেল। সে অবাক হয়ে বলল, কি হয়েছে? আমি কঠিন গলায় বললাম, তোমাকে এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে, এক্ষুনি, এই মুহূর্তে, যেভাবে আছো সেইভাবে। রানু কোনো প্রশ্ন করল না, উঠে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজতে লাগল। ইসমাইল চাচা ঢুকলেন তার কিছুক্ষণের মধ্যেই। তিনি বললেন, কি ব্যাপার? আমি কঠিন গলায় বললাম, চাচা, আপনি আপনার মেয়েকে নিয়ে এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাবেন। তিনি বিস্মিত হয়ে বললেন, কি হয়েছে? আমি তার জবাব দিলাম না। রানু মাথা নিচু করে ঘরে ঢুকে গেল। তার 1 ঘন্টার ভেতরই বাবা মেয়েকে নিয়ে চলে গেলেন। অনেক অনেক দিন পর আমি আবার একা হয়ে গেলাম। সন্ধ্যার পর থেকে ঘন হয়ে বৃষ্টি নামল। রীতিমতো ঝড় শুরু হলো। ইলেকট্রিসিটি চলে গেল। আমি অন্ধকার বারান্দায় বসে রইলাম। আমার দৃষ্টি দোতলার বারান্দার দিকে। জায়গাটা গাঢ় অন্ধকারে ডুবে আছে। কিছুই দেখা যাচ্ছে না, তবে মাঝে মাঝে বিদ্যুৎ চমকে উঠছে। সেই আলোয় আমি উলঙ্গ মাস্টার সাহেবকে রেলিংয়ে ভর দিয়ে ঝুঁকে দাঁড়িয়ে থাকতে দেখেছি। বাতাসের এক একটা ঝাপটা আসছে। সেই ঝাপটায় ভেসে আসছে সিগারেটের কড়া গন্ধ। আবারও সেই গন্ধ ঢাকা পড়ে যাচ্ছে হাসনাহেনার গন্ধে। সেবার আমাদের হাসনাহেনা গাছে প্রথমবারের মতো ফুল ফুটেছিল। মানুষের সঙ্গে গাছের হয়তো কোনো সম্পর্ক আছে, নয়তো কখনো যে গাছে ফুল ফোটে না, হঠাৎ সেখানে কেন ফুল ফুটল? রাত বাড়তে লাগলো, বৃষ্টি বাড়তে লাগলো, কামরাঙা গাছের ডাল বাতাসে নড়তে লাগলো। আমি এগিয়ে গেলাম দোতলার দিকে। সিঁড়ির মুখ কাঁটাতার দিয়ে বন্ধ। মাস্টার সাহেব বললেন, কাঁটাতারের বেড়া খুলে রেখেছি, তুমি উঠে এসো। আমি উঠে গেলাম। কঠিন গলায় বললাম, আপনি কি চান? তিনি বললেন, আমি কিছু চাই না তন্ময়, আমি তোমাকে সাহায্য করতে চাই। আপনার সাহায্যের আমার প্রয়োজন নেই। তুমি তো ভুল কথা বলছো তন্ময়, এখনই আমার সাহায্যের তোমার সবচেয়ে বেশি প্রয়োজন। আমি কথা দিয়েছিলাম তোমাকে সাহায্য করব, আমি আমার কথা রাখি। আপনি কেউ না,
আপনি আমার অসুস্থ মনের কল্পনা। কে বলল তোমাকে? আমি মনোবিদ্যার ছাত্র। আমি জানি। আমি সিজোফ্রেনিয়ার রোগী। সিজোফ্রেনিয়ার রোগীদের হ্যালুসিনেশন হয়। তারা চোখের সামনে অনেক কিছু দেখতে পায়। আমি তাই দেখছি। তোমাদের ইসমাইল সাহেব কি সিজোফ্রেনিয়ার রোগী? না, তিনি কিন্তু আমাকে দেখেছেন। কাঁটাতারের বেড়া দিয়েছেন। এ ঘরে তোমাদের আসতে নিষেধ করেছেন। নিষেধ করেননি? হ্যাঁ, করেছেন। তোমার বান্ধবী রানু মেয়েটিও কিন্তু আমাকে দেখেছে। ঘটনাটা তোমাকে বলি। এক দুপুরবেলায় সে হাঁটতে হাঁটতে আমার ঘরের দিকে চলে এলো। তাকালো বারান্দার দিকে। আমি তখন বারান্দায় এসে দাঁড়ালাম। নগ্ন অবস্থায় দাঁড়ালাম, বলাই বাহুল্য। মেয়েটা হতভম্ব হয়ে গেল। আমি তখন তাকে কুৎসিত একটা কথা বললাম। বললাম, চুপ করুন। রেগে যাচ্ছ কেন? রেগে যাবার কি আছে? তোমার কথা যদি ঠিক হয় তাহলে আমার অস্তিত্ব নেই। আমি তোমার মনের কল্পনা। কাজেই আমি মেয়েটিকে কি বলেছি তা শুনতে তোমার আপত্তি হবে কেন? আমি মেয়েটিকে স্টপ! মেয়েটি এতই ভয় পেয়েছিল যে নড়তে চড়তে পারছিল না। অনেকক্ষণ দাঁড়িয়ে রইল। এই ফাঁকে আমি কিছু কুৎসিত অঙ্গভঙ্গি করলাম। কে জানে, এগুলো হয়তো তার পছন্দ হয়েছে। আমি আপনার পায়ে পড়ছি, থামুন। বেশ, থামলাম। রানু তোমাকে এই ঘটনার কিছু বলেনি? না। আমার কথায় তোমার যদি সন্দেহ থাকে তুমি তাকে জিজ্ঞেস করে দেখতে পারো। জিজ্ঞেস করতে চাচ্ছি না, আমি আপনার কথা বিশ্বাস করলাম। ভেরি গুড। এখন মনোবিজ্ঞানের ছাত্র তুমি আমাকে বলো, তোমার ইসমাইল চাচা কিংবা তোমার বান্ধবী ওরা সিজোফ্রেনিয়ার রোগী না হয়েও আমাকে দেখছে কি করে? এর ব্যাখ্যা কি? আমি এর ব্যাখ্যা জানি না। শুধু তুমি কেন, কেউই জানে না। এই পৃথিবীতে ব্যাখ্যা করা যায় না এমন জিনিসের সংখ্যাই বেশি। আমি ব্যাখ্যা করতে পারছি না, কিন্তু একজন পারবেন। তাই নাকি? সেই একজনটা কে? তিনি আমার স্যার। তার নাম মিসির আলী। নিয়ে এসো তোমার স্যারকে। তাকে আনার আমি কোনো প্রয়োজন দেখছি না। আমার সমস্যা আমিই সমাধান করব। এবং যুক্তি দিয়ে প্রমাণ করবে আমার কোনো অস্তিত্ব নেই? হ্যাঁ। ভালো, খুব ভালো। আমি তোমাকে সময় দিচ্ছি। আপনাকে একটা কথা দিতে হবে। আপনি রানুর কোনো ক্ষতি করতে পারবেন না। তুমি অদ্ভুত কথা বলছো তন্ময়। তুমি আমাকে বিশ্বাস করো না। আবার তুমি বলছো আমি রানুর কোনো ক্ষতি করতে পারবো না। এরকম করছো কেন? এরকম করছি কারণ মানুষ একই সঙ্গে বিশ্বাস করে এবং বিশ্বাস করে না। কে বলেছে? তোমার স্যার? হ্যাঁ, ইন্টারেস্টিং মানুষ। তার সঙ্গে আমার কথা বলা দরকার। উনি যুক্তি দিয়ে প্রমাণ করবেন আমার অস্তিত্ব নেই। আমি যুক্তি দিয়ে প্রমাণ করব ওনার অস্তিত্ব নেই। কবে তুমি তাকে আমার কাছে নিয়ে আসবে? আনবো। তাকে আমি আনবো। আপনাকে কথা দিতে হবে আপনি রানুর কোনো ক্ষতি করবেন না। দেখো তন্ময়, আমি তোমার স্বার্থ দেখব, তোমার ভালো দেখব। যদি আমার কখনো মনে হয় এই মেয়ের কারণে তোমার ক্ষতি হচ্ছে, তখনই আমি তাকে সরিয়ে দেব। এখন আমার অনেক ক্ষমতা, তবে এ জাতীয় সিদ্ধান্ত যখন নেব তোমাকে জানিয়েই নেব। আপনাকে ধন্যবাদ। যাও, ঘুমোতে যাও। সমস্ত দিনে তোমার উপর দিয়ে অনেক ধকল গিয়েছে। তোমার ঘুম দরকার। রানুর টেবিলের ড্রয়ার ভর্তি ঘুমের ওষুধ। তুমি 2টা ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমিয়ে পড়ো। শুভরাত্রি। ভালো কথা, ঘুমোতে যাবার আগে ভেজা কাপড় বদলে নিও। মিসির আলী হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। জ্বর সারল, শরীর খুব দুর্বল। রিকশায় বাসায় আসতে গিয়েই ক্লান্ত হয়েছেন। রীতিমতো হাঁপ ধরে গেছে। বিকেলে এসেছেন, এসেই ঘুমিয়ে পড়েছেন। খুব ক্লান্ত অবস্থায় ঘুম ভালো হয় না, ঘুমের তৃপ্তি পাওয়া যায় না। তার উপর বধূ কিছুক্ষণ পরপর এসে মাথায় হাত দিয়ে জ্বর এলো কিনা দেখে যাচ্ছে। সন্ধ্যাবেলা সে ডেকে তুলে ফেলল। তার বিখ্যাত দার্শনিক উক্তির একটি শোনাল। সন্ধ্যাকালে ঘুমাইলে আয়ু কমে, সন্ধ্যাকালে মাইশের বাড়িতে বাড়িতে আজরাইল উঁকি দেয়।
এই জন্যে সন্ধ্যাকালে জাগনা থাকা লাগে। উঠেন, চা পানি খান। আজরাইল এসে তাকে যেন ঘুমন্ত অবস্থায় না পায়, সেজন্যই মিসির আলি উঠে হাত মুখ ধুলেন, চা খেলেন। সিগারেট খেতে এখন আর বাধা নেই। ডাক্তার নার্স ছুটে আসবে এই আশঙ্কা থেকে তিনি মুক্ত। তবু সিগারেট ধরাতে ইচ্ছে করছে না। পার্কের দিকে বেড়াতে যেতে ইচ্ছা করছে। শরীর বোধহয় কুলাবে না। বধূ। যে স্যার, আমি হাসপাতালে থাকাকালীন সময়ে কেউ আমার খোঁজ করেছিল? যে না, আপনারে কে খুঁজব? মিসির আলি ছোট্ট করে নিঃশ্বাস ফেললেন। তাই তো, কে তাকে খুঁজবে? তিনি হালকা গলায় বললেন, আই হ্যাভ নো ফ্রেন্ডস নর এ টয়। স্যার, রাইতে কি খাইবেন? যা খাওয়াবি তাই খাবো। শিং মাছ আনছি, অসুখ অবস্থায় স্বাস্থ্যের জন্য ভালো। আচ্ছা। অতি অখাদ্য শিং মাছের ঝোল দিয়ে মিসির আলিকে রাতের খাবার শেষ করতে হলো। রোগীর খাদ্য, এজন্যই কোনো রকম মশলা ছাড়া বধূ শিং মাছ রান্না করেছে। মিসির আলি বললেন, মুখে দিতে পারছি না তোরে বধূ। অসুখ অবস্থায় মুখে রুচি থাকে না। রুচি আসবে কোত্থেকে? তুই তো মাছগুলো শুধু লবণ পানিতে সেদ্ধ করেছিস। এই খাওয়া লাগবো স্যার, অসুখ অবস্থায় মশলা হইল বিষ। খাওয়ার পর বধূ তার পড়া নিয়ে এলো। মিসির আলি বললেন, আজ থাক বধূ, খুব টায়ার্ড লাগছে, আজ শুয়ে পড়ি। বধূ বলল, 2 মিনিটের মামলা। বধূ মিসির আলিকে চমৎকৃত করল। বাংলা বর্ণমালার প্রতিটি অক্ষর নির্ভুল বলে গেল। মিসির আলি বললেন, ব্যাপার কি? শিখলাম। তাই তো দেখছি, শিখলি কিভাবে? তন্ময় ভাইজান একবার আইসা বলল, শোনো বধূ, তুমি যদি অক্ষরগুলো শিখে ফেলতে পারো, তাহলে তোমার স্যার হাসপাতাল থেকে ফিরে এসে তোমার কাণ্ড দেখে খুব খুশি হবেন। বধূ তন্ময়ের কথাগুলো শুধু যে শুদ্ধ ভাষায় বলল তাই না, তন্ময়ের মতো করেই বলল। মিসির আলি বললেন, আমি খুশি হয়েছি। শিখলি কিভাবে? কে দেখিয়ে দিয়েছে? তন্ময় ভাইজান দেখাই দিছে। রোজ রাইত কইরা একবার আসতো। বুঝছেন স্যার, ভালো লোক, আপনার মতোই ভালো। ভালো লোকের কপালে দুঃখ থাকে, এই জন্যই আফসোস। তন্ময় কি রোজই আসতো? জি, রোজই একবার আসছেন। আজ আসবে? জি, আসবো, বইল্লা গেছে আসবো। মিসির আলি তন্ময়ের জন্য অপেক্ষা করতে লাগলেন। সে এলো ঠিক 10টায়। ঘরে ঢুকতে ঢুকতে বলল, স্যার, আপনার শরীর এখন কেমন? মিসির আলি বললেন, খুব খারাপ, শুধু ঘুম পায়, কিন্তু ঠিকমতো ঘুম আসে না। আমি আজ বরং উঠি। না না, তুমি বসো, তোমার সঙ্গে আমার কথা আছে। আপনি কি আমার লেখাগুলো পড়ে শেষ করেছেন? হ্যাঁ, শেষ করেছি। এই নিয়েই তোমার সঙ্গে কথা বলবো। আজ না হয় থাক স্যার, আপনাকে দেখাচ্ছেও খুব ক্লান্ত। ক্লান্ত দেখালেও আমার যা বলার আজই বলতে চাই, এবং তোমার আমাকে যা বলার তা আজই বলা শেষ করবে। ব্যাপারটা তোমার উপর যেমন চাপ ফেলছে, আমার উপরও চাপ ফেলছে। তোমার সঙ্গে কি গাড়ি আছে? আছে। চলো তাহলে পার্কে চলে যাই, যেখানে গল্পের শুরু হয়েছে সেখানেই শেষ হোক। এই ঠান্ডায় পার্কে যাবেন? হ্যাঁ। মিসির আলি চাদর গায়ে দিলেন। বধূকে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়তে বললেন। মিসির আলিকে খুব চিন্তিত দেখাচ্ছে। ঘর থেকে বেরোবার সময় দরজায় ধাক্কা খেলেন। পার্কের বাইরে রাস্তায় আলো আছে, পার্কের ভেতর আলো নেই। মিসির আলি এবং তন্ময় বেঞ্চিতে পাশাপাশি বসে আছেন। আজ শীত কম, তারপরেও চাদরে সারা শরীর ঢেকে মিসির আলি জবুথবু হয়ে বসে আছেন। মিসির আলির শীত লাগছে। পার্ক পুরোপুরি ফাঁকা। আকাশে চাঁদ আছে, তবে গাছপালার ফাঁক দিয়ে চাঁদের আলো আসতে পারছে না। জ্যোৎস্না খেলছে গাছের পাতায়। মিসির আলি জ্যোৎস্না দেখছেন। তন্ময়। জি। তোমার লেখা আমি মন দিয়ে পড়েছি,
খুব মন দিয়ে পড়েছি। আমার মনে হয় না আমার সাহায্যের তোমার প্রয়োজন আছে। তুমি ঠিক পথেই এগুচ্ছ। একজন মনোবিজ্ঞানীর যেভাবে এগোনো উচিত তুমি সেইভাবেই এগুচ্ছ। স্যার, আমি পারছি না। আমার তো মনে হয় পারছ, খুব ভালোভাবেই পারছ। না, পারছি না। রানু খুব শিগগিরই বিপদে পড়বে। মাস্টার সাহেব তাকে সরিয়ে দেবেন। রানু একটি চিঠি পেয়েছে, তাকে আমাদের বাড়িতে আসতে বলা হয়েছে, কিন্তু আমি তাকে কোনো চিঠি লিখিনি। চিঠি পাঠিয়েছেন মাস্টার সাহেব। মিসির আলী বললেন, মাস্টার সাহেব বলে কেউ নেই। তুমি তা খুব ভালো করে জানো, জানো না? তন্ময় চুপ করে রইল। তোমার মনে কি সন্দেহ আছে? হ্যাঁ। কেন? আপনি একসময় বলেছেন সব প্রশ্নের দুটি উত্তর, হ্যাঁ এবং না। মাস্টার সাহেব বলে কি কিছু আছে? এই প্রশ্নেরও দুটি উত্তর হবে, হ্যাঁ এবং না। তুমি সামান্য ভুল করেছ তন্ময়। আমি যা বলেছিলাম তা হলো প্রশ্নের একটিই উত্তর, হয় হ্যাঁ কিংবা না। কিন্তু মানুষ যেহেতু অস্বাভাবিক একটি প্রাণী, সে দুটি উত্তরই একই সঙ্গে গ্রহণ করে, যদিও সে জানে উত্তর হবে একটি। তন্ময় নিঃশ্বাস ফেলল। মিসির আলী বললেন, এসো, এক কাজ করা যাক। তোমার সমস্যাটা আমরা একসঙ্গে সমাধান করার চেষ্টা করি। আমরা ধাপে ধাপে অগ্রসর হব। আমরা ব্যবহার করব লজিক। লজিক হচ্ছে বিশুদ্ধ বিজ্ঞান। লজিকের বাইরে কিছু থাকতে পারে না। মিসির আলী সিগারেট ধরালেন, একটু ঝুঁকে এলেন তন্ময়ের দিকে। তন্ময়, তোমার মা খুব ছোটবেলায় তোমাকে গলা টিপে মেরে ফেলতে চেয়েছিলেন। তোমার বাবা তোমাকে সহ্য করতে পারতেন না। তোমাকে বাইরের কারোর সঙ্গে মিশতে দেওয়া হতো না। সর্দার নামের একজন লোক রাখা হয়েছিল শুধুমাত্র তোমাকে অন্যদের কাছ থেকে দূরে সরিয়ে রাখার জন্যে। এমনকি স্কুল থেকেও তোমাকে ছাড়িয়ে নিয়ে আসা হলো। একজন মাস্টার দেওয়া হয়েছিল, সেও রইল না। তোমাকে সবার কাছ থেকে আলাদা করে দেওয়ার কারণটা কি তন্ময়? এমন কি তোমার আছে যে তোমাকে সবার কাছ থেকে সরিয়ে রাখতে হবে? আমি জানি না স্যার। মিসির আলী শীতল গলায় বললেন, তন্ময়, তুমি জানো। না, আমি জানি না। তুমি জানো, কিন্তু তুমি তা গ্রহণ করতে প্রস্তুত নও। প্রস্তুত নও বলেই তোমার মস্তিষ্কের একটি অংশ ব্যাপারটা জানে না। তোমার অবচেতন মন কারণটা জানে, কিন্তু তোমাকে জানাতে চাচ্ছে না। সমস্যাটা এখানেই। তোমার মস্তিষ্ক ধরে নিয়েছে কারণ জানলে তোমার প্রচুর ক্ষতি হবে। সে ক্ষতি হতে দেবে না। কাজেই সে তোমাকে রক্ষা করার চেষ্টা শুরু করলো। সে ঠিক করলো কোনোদিনই তোমাকে কিছু জানাবে না। বুঝতে পারছো? পারছি। পারার কথা। মনোবিজ্ঞানের সহজ কিছু প্রিন্সিপালই বলা হচ্ছে, জটিল কিছু নয়, তাই না? হ্যাঁ, তাই। কনফ্লিক্ট বিটুইন কনশাস অ্যান্ড সাবকনশাস। এখন আসো দ্বিতীয় ধাপে। এখানে আমরা কি দেখছি? এখানে দেখছি তোমাকে ঘিরে যারা আছেন তারা সরে যাচ্ছেন। প্রথম সরলেন তোমার মা, তিনি দূরে চলে গেলেন। তারপর গেলেন তোমার বাবা, তারপর সর্দার চাচা। এরা কারা? এরা তোমার খুব কাছাকাছির মানুষ। তোমার ভেতরে যে অস্বাভাবিকতা আছে, যে অস্বাভাবিকতার জন্য তোমাকে আলাদা রাখা হচ্ছে, এরা তা জানেন। তোমার মস্তিষ্ক ঠিক করলো এদেরও সরিয়ে দেওয়া দরকার। এদের সে সরিয়ে দিল। সরিয়ে দেবার জন্য একটি ভয়াবহ ব্যাপারের অবতারণা করতে হলো। সেই ভয়াবহ ব্যাপার হলো মাস্টার সাহেব। তোমার মস্তিষ্ক সেই মাস্টার তৈরি করলো, যে কারণে মাস্টার বারবার বলছে, আমি তোমাকে রক্ষা করব, তোমাকে সাহায্য করব, তোমার মঙ্গল দেখব। তন্ময় শীতল গলায় বলল, আমার অস্বাভাবিকতাটা কি? মিসির আলী বললেন, সেই অস্বাভাবিকতাটা কি আমি নিজে তা ধরতে পারছিলাম না। যখন রানু প্রসঙ্গ এলো তখন ধরতে পারলাম। তুমি হচ্ছ একজন অপূর্ণ মানুষ। তুমি পুরুষ নও, নারীও নও। তুমি হলে হার্মাফ্রোডাইট, বৃহন্নলা। কথ্য বাংলায় আমরা বলি হিজড়া। দেখো তন্ময়,
কঠিন সত্য তুমি প্রথম জানলে তোমার বয়ঃসন্ধিকালে, নিজে নিজেই জানলে, কেউ তোমাকে জানায়নি। এই সত্য তুমি গ্রহণ করলে না। তোমার মস্তিষ্ক এই কঠিন সত্য পাঠিয়ে দিল অবচেতন মনে। সেই অবচেতন মনই তৈরি করল মাস্টার, যে মাস্টারের প্রধান কাজ এই সত্য গোপন রাখা। গোপন রাখার জন্যই সে এই সত্য যারা জানে তাদের একে একে সরিয়ে দিতে শুরু করল। যখন তারা সরে গেল, তোমার অবচেতন মন নিশ্চিন্ত হল। মাস্টার সাহেবের তখন আর প্রয়োজন হলো না। দীর্ঘদিন তুমি আর তার দেখা পেলে না। বুঝতে পারছ? তন্ময় জবাব দিল না। আমার লজিকে কি কোনো ভুল আছে? তন্ময় তারও জবাব দিল না। মিসির আলি বললেন, আবার সেই মাস্টারের প্রয়োজন পড়ল যখন রানু নামের অসাধারণ একটি মেয়ে তোমাকে জড়িয়ে ধরতে চাইল। সে তোমাকে কামনা করছে পুরুষ হিসেবে। তুমি পুরুষ হিসেবে তার কাছে যেতে পারছো না। তুমি কঠিন সত্য তাকে বলতে পারছো না। অন্য একজন পুরুষ এই মেয়েটির কাছে যাক, তাও তুমি হতে দিতে পারো না, কারণ তুমি এই মেয়েটিকে অসম্ভব ভালোবাসো। কাজেই আবার মাস্টার জেগে উঠল। তুমিই তাকে জাগালে, তুমিই ঠিক করলে মেয়েটিকে সরে যেতে হবে। তন্ময়, জি। তুমি কি এই দৈত্যটাকে বাঁচিয়ে রাখবে না নষ্ট করে দেবে? খুব সহজেই তাকে তুমি ধ্বংস করতে পারো। যেই মুহূর্তে তুমি রানুকে গিয়ে তোমার জীবনের গল্প বলবে, সেই মুহূর্ত থেকে মাস্টারের কোনো অস্তিত্ব থাকবে না। রানুর সঙ্গে কি তোমার যোগাযোগ আছে? না, তবে মাঝে মাঝে দূর থেকে আমি তাকে দেখি। সে কি বিয়ে করেছে? না। শোনো তন্ময়, গভীর ভালোবাসায় এক বর্ষার দিনে সে তোমাকে জড়িয়ে ধরতে চেয়েছিল। তখন তুমি তাকে কঠিন অপমান করেছিলে। এই অপমান তার প্রাপ্য নয়। তোমার কি উচিত না সেই দিনের ঘটনার কারণ ব্যাখ্যা করা? হ্যাঁ, উচিত। প্রকৃতি তোমার উপর কঠিন অবিচার করেছে। তোমাকে অপূর্ণ মানুষ করে পৃথিবীতে পাঠিয়েছে। সেই প্রতিশোধ তো তুমি মেয়েটির উপর নিতে পারো না। আমি কি ঠিক বলছি? হ্যাঁ, ঠিক বলছেন। আমি রানুকে সব বলবো। তন্ময় কাঁদছে। মিসির আলি কান্নার শব্দ শুনছেন না, কিন্তু বুঝতে পারছেন তিনি নিজে অসহায় বোধ করতে শুরু করেছেন। তন্ময় বলল, স্যার চলুন, আপনাকে বাসায় দিয়ে আসি। মিসির আলি বললেন, তুমি আমাকে তোমার বাড়িতে নিয়ে চলো। তোমার মাস্টার সাহেব যে দোতলায় থাকেন, তোমাকে নিয়ে আমি সেখানে যাব। তুমি দেখবে সেখানে কেউ নেই। স্যার, আমি আপনাকে নিয়ে যেতে চাচ্ছি না। কেন চাচ্ছ না? আমার জীবনের কঠিন এবং ঘৃণ্য সত্য যারা জানে তারা কেউ বেঁচে নেই। এই সত্য আপনি জানেন। মাস্টার আপনার ক্ষতি করতে পারে। মিসির আলি বললেন, মাস্টার বলে যে কিছু নেই, তাই আমি তোমাকে দেখাবো। তুমি আমাকে নিয়ে চলো। গেটের ভেতর পা দিয়ে মিসির আলি চমকে উঠলেন। তার মন বলতে লাগলো, কিছু একটা আছে এখানে, কিছু একটা আছে। এখানকার পরিবেশ অন্যরকম, বাতাস পর্যন্ত যেন অন্যরকম। বাগানের জ্যোৎস্নাও এক ধরনের ভয় তৈরি করছে। 9টা বিরাটাকার কুকুর চেন দিয়ে বাঁধা, তারা একসঙ্গে চাপা গর্জন করছে। সেই গর্জনও কেমন অন্যরকম শোনাচ্ছে। তন্ময় বলল, মাস্টার সাহেব এখনো আছেন। তিনি দোতলার বারান্দায় দাঁড়িয়ে আছেন, আমি বুঝতে পারছি। তোমার মাস্টারের নাম কি তন্ময়? নাম জানি না। নাম জানো না তার কারণ? তার কোনো নাম নেই, কারণ সে নিজেই নেই। তুমি এখানে দাঁড়াও, আমি একা যাব, তারপরে ফিরে এসে তোমাকে নিয়ে যাব। স্যার, আপনি যাবেন না। আমাকে যেতেই হবে। স্যার, মাস্টার সাহেবের অনেক ক্ষমতা। এই ক্ষমতা তুমি তাকে দিয়েছ। ক্ষমতা কেড়ে নেবার সময় হয়েছে। তুমি চুপ করে দাঁড়িয়ে থাকো। মিসির আলি এগিয়ে গেলেন। চাঁদের আলোয় দোতলা বারান্দা স্পষ্ট দেখা যাচ্ছে। মিসির আলি রেলিংয়ে হেলান দিয়ে একজন নগ্ন মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখলেন। সঙ্গে সঙ্গে তামাকের কটু গন্ধও পেলেন। মিসির আলি দাঁড়িয়ে পড়লেন। ছায়ামূর্তি শীতল গলায় বলল,
কেমন আছেন মিসির আলি সাহেব? ভালো। আমাকে দেখতে পাচ্ছেন? পাচ্ছি। আমি আছি না নেই? আপনি নেই। তাহলে দেখছেন কি করে? আমার দৃষ্টি বিভ্রম হচ্ছে। শারীরিক দিক থেকে আমি খুবই অসুস্থ। তার উপর তন্ময়ের গল্প আমার উপর প্রভাব ফেলেছে বলেই হ্যালুসিনেশন হচ্ছে। বাহ, যুক্তি সাজিয়েই এসেছেন। আমি খুবই যুক্তিবাদী মানুষ মাস্টার সাহেব। আপনার সঙ্গে আমার দেখা হবার খুব শখ ছিল। আপনি আমার ছাত্রের সমস্যা এত দ্রুত এবং এত সহজে ধরবেন তা আমি বুঝতে পারিনি। আমি আপনার চিন্তা শক্তির প্রশংসা করছি। আপনাকে ধন্যবাদ। একটি মজার জিনিস কি আপনি লক্ষ্য করেছেন মিসির আলি সাহেব? আপনি তন্ময়ের শিক্ষক, আমিও তার শিক্ষক। আমি তাকে তার সমস্যা থেকে রক্ষা করার জন্য আছি। আপনারও একই ব্যাপার। তাই তো দেখছি। আমি প্রচুর সিগারেট খাই। আপনিও খান। খান না? হ্যাঁ। আপনি সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে আছেন কেন? উঠে আসুন না। নাকি আমাকে ভয় পাচ্ছেন? মিসির আলি বললেন, আমি যদি আপনাকে ভয় পাই তাহলে লজিক বলছে আপনিও আমাকে ভয় পাবেন। হ্যাঁ, লজিক অবশ্য তাই বলে। হ্যাঁ মিসির আলি সাহেব, আমি আপনাকে ভয় পাচ্ছি। মিসির আলি সিঁড়ির গোড়ার কাঁটাতারের গেটে হাত দিলেন এবং মনে মনে বললেন, তোমার কোনো অস্তিত্ব নেই। ইউ ডু নট এক্সিস্ট। তিনি আবারও তাকালেন। বারান্দায় কেউ নেই। ফাঁকা বারান্দায় সুন্দর জ্যোৎস্না হয়েছে। হাসনাহেনা ফুলের সুবাস আসছে। তিনি উঁচু গলায় ডাকলেন, তন্ময়, এসো। তন্ময় আসছে। সে আগে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটত, এখন আর হাঁটছে না। সে দোতলায় উঠে এলো। সে দাঁড়িয়ে আছে মিসির আলির কাছে। দেবশিশুর মতো কি সুন্দর মুখ, ঘন কালো চোখ, দীর্ঘ পল্লব। মিসির আলি মনে মনে বললেন, প্রকৃতি অসুন্দর সহ্য করে না, তারপরেও অসুন্দর তৈরি করে, অসুন্দর লালন করে। কেন করে? তন্ময় কাঁদছে, তার চোখ ভেজা। মিসির আলির ইচ্ছা করছে ছেলেটিকে বলেন, তুমি কাছে এসো, আমি মাথায় হাত রেখে তোমাকে একটু আদর করি। তিনি বলতে পারলেন না। গভীর আবেগের কথা তিনি কখনো বলতে পারেন না। মিসির আলি তাকালেন উঠোনের দিকে। কামরাঙা গাছের পাতার ফাঁক দিয়ে জ্যোৎস্না গলে গলে পড়ছে। কি অসহ্য সুন্দর। আজকের গল্প এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই ভালো থাকুন এবং নিজের যত্ন নিন। টাটা।